নমস্কার, আপনারা দেখছেন সানন্দা নিউজ। আমি আপনাদের সঙ্গে পার্থসারথী। চোখ রাখবো আজকের সংবাদে। বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দাঁতনের শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের পাইকবাড় এলাকায়। মৃত যুবকের নাম নেপাল টুডু, বয়স 21। বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার হলো এক যুবকের দেহ। দাঁতনের শালিকোঠা গ্রাম পঞ্চায়েতের পাইকবাড়ের ঘটনা। মৃত যুবকের নাম নেপাল টুডু, বয়স 21। পরিবার সূত্রে খবর, সকালে কাজে বেরিয়েছিল সে। বিকেলে বাড়ি ফিরে পাশের একটি পুকুরে স্নান করতে যায়। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় খোঁজ শুরু হয়। শুক্রবার সকালে তার দেহ ভাসতে দেখেন এলাকার মানুষ। পরিবার জানিয়েছে মৃগী রোগী ছিল মৃত নেপাল। স্যার মারা গেল বলতে প্রতিদিনের মতো কাজে যায় আর তখন আমরা বাড়ি থেকেও ছিলাম না, কাজের জন্য আমরাও বাইরে গেছিলাম। বাড়ির কাজ থেকে প্রায় 3:30 4টার দিকে আসে এবং পুকুরে চান করতে যায় প্রত্যেক দিন। এই সময় হঠাৎ করে যে পুকুরে গেছে সেখানে কেউ ছিল না তখন থেকে আমরা তাকে খুঁজে পাইনি আর কি। তখন যখন সন্ধ্যা হয় আমরা খোঁজ খবর নিই, তখন কেউ বলে যে এখানে চান করতে এসে কাপড় চোপড়গুলো এইখানে আছে। আর তারপরে ও অনেক সময় কাপড় চোপড় ফেলে চলে যায় আর কি। আমরা জানি হয়তো কাপড় চোপড় ফেলে চলে গেছে কোথায়। আজকে যখন আমরা সকালে উঠে দেখি এবং এলাকার কিছু লোক আমাদের খবর দেয়, বাড়ির লোকেদের, যে এইখানে একটা বডি ভেসে আছে। যখন আমরা খোঁজ খবর নিই এবং তার দাদা পুকুরে নেমে যখন দেখে ওর ভাই নেপাল টুডু আছে। এইভাবে আমরা প্রথমে থানায় খবর দিই। এবং কি কোনো প্রবলেম ছিল নাকি? না, একদম মৃগীর মতো ছিল আর কি। একটা সব দিন তেমন আসে না, মাসে মাসে আসে, এই জন্য তেমন আমরাও গুরুত্ব দিইনি আর কি। যদি প্রত্যেক দিন একটা ছেলের মৃগী রোগ থাকতো তাহলে আমরা একটু নজরে রাখতাম, এই আর কি। আলু বস্তার গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ঘটনায় প্রায় সমস্ত আলু পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। রাতের অন্ধকারে চন্দ্রকোনায় আলুর গাদায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। হাজরা গ্রামের আলুর ব্যবসায়ী অসিত পান তার চাষের জমিতে আলু মজুত করে রেখেছিলেন বিক্রির জন্য। আলুর গাদায় খড় দিয়ে ঢাকা ছিল। রাতেই সেই খড়ের ওপর আগুন ধরিয়ে দেয় কেউ বা কারা। রাতে কিছুই টের না পেলেও শুক্রবার সকালে খবর পেয়ে জমিতে গিয়ে অসিতবাবু দেখেন তার জমির সব আলু পুড়ে গিয়েছে। এই ঘটনা দেখে মাথায় হাত ওই চাষির। পোড়া আলুর মাঝখান থেকেই ভালো আলু খুঁজে বার করার চেষ্টা করছেন এদিন। প্রায় পাগলের মতো অবস্থা তার। অসিতবাবুর ক্ষতি করার জন্যই বেছে বেছে তার জমিতেই আগুন লাগিয়েছে বলেই তার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে চক্রান্ত হিসেবেই দেখছেন তিনি। গত কয়েকদিন আগেও একইভাবে চন্দ্রকোনার এক কৃষকের জমিতে মজুত রাখা আলুতে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা, যার অভিযোগ দায়ের হয়েছিল চন্দ্রকোনা থানায়। কালো খড়গুলো ছিল, কালো তিরপল দিয়ে না, শুধু পুড়ে তো খড়গুলি ছাই হয়ে কি করে জানবো? রাত্রিতে তো ধরেছি, এইটাই তো হচ্ছে। সকালবেলাও আমরা জানি সকালবেলায় কেন মাঠ দিয়ে আসা সম্ভব? দেখতে পারে লোকে বলছে তোদের গাদা আগুন লাগিয়ে দিয়েছে। 5টা দেখতে পাচ্ছে, খড় দেওয়া ছিল তো শুধু। কতটা আলু ছিল? এইটা ছিল 22 কাঠা জমির আলু। 140-42 বস্তা আলু হতো। কত টাকার আলু মোটামুটি? তাই এখনকার বাজারে আলু 40,000। কিভাবে মানে আগুনটা কে লাগিয়ে দিয়েছে বা কি মনে করছেন? রাতেই লাগিয়েছে, নাহলে এখানে মাঠের মধ্যেখানে যে রাস্তা গায়ে যে বিড়ি খেয়ে ধরে দিয়েছে তাও তো নয়। এ তো রাত্রেই বদমাইশি করে লাগিয়েছে আর কি। আপনার নাম? আমার নাম অসিত পান, বাড়ি হাজরা। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রমের প্রচারে নির্বাচনী প্রচারে এলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। সাঁকরাইল ব্লকের রোহিণী ও গোপীবল্লভপুর এলাকায় প্রচার চালানো হয় এদিন।
ঝাড়গ্রাম লোকসভা আসনে সিপিএম প্রার্থী দেবলীনা হেমব্রমের সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। শুক্রবার সাকরাইল ব্লকের রোহিণী এলাকায় প্রার্থীকে নিয়ে মিছিলের পাশাপাশি কর্মী বৈঠক সারেন তিনি। পরে গোপীবল্লভপুরে একটি কর্মী বৈঠকে যোগদান করেন। বিমান বসু এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, কালীঘাট থেকে দিল্লি অনেক দূর, এটা বোঝা দরকার। আবার লক্ষণ সেটের কংগ্রেসে যোগদান প্রসঙ্গও বাদ যায়নি। তিনি বলেন, দল থেকে বের করে দেওয়ার পর কে কোথায় যাবে তা বলা ঠিক হবে না। সিপিএমের এ রাজ্যে আলাদা করে নির্বাচনী ইস্তেহার প্রসঙ্গে তার দাবি, তা বাতুলতা ছাড়া আর কিছুই না। জোট প্রসঙ্গে মুখ খোলেন তিনি। সিপিএম তথা বামফ্রন্ট যে আসন সমঝোতা চেয়েছিল তা এদিন তিনি পরিষ্কার করে বলেন। তার দাবি, এবারের নির্বাচনে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হলে ভালো ফল হতো। বাঁকুড়া থেকে ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী হয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন বা কি মনে করছেন? না, আমি যেদিন থেকে এসেছি সেদিন থেকে সারা খুব ভালো পাচ্ছি। কতটা আশাবাদী আপনি যে আপনার জেতার ব্যাপারে? জেতার জন্য তো লড়াই করছি, আমরা জেতার জন্য লড়াই করছি। আমি জিতবো। আপনার প্রথম প্রধান প্রতিদ্বন্দ্বী কাকে মনে করছেন? আমি সবাই সবাইকে, কাউকে বাদ না। বহু জায়গায় আপনাদের প্রার্থীও নেই, লোক নেই, সেই জায়গাগুলো আপনি ঘুরে বেড়াচ্ছেন, কেন এই জায়গাগুলোকেই বেছে নিচ্ছেন? না, সেখানে আমাদের লোক আছে, লোক নেই এরকম বলা চলবে না। আমরা যেখানে যাচ্ছি সেখানে আমাদের লোক বেরোচ্ছে, আমি সেই জন্য সেখানে যাচ্ছি, যেতে বলছি। লোক না থাকলে তো যেতে বলতে না। লোকগুলোকে কি গতকালই ইউপিআর চ্যানেলে নিয়ে এসেছেন একটা সমীক্ষা দেখেছে, যেখানে দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই বামফ্রন্ট সেকেন্ড পজিশনে আছে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে তৃণমূলকে সম্ভাব্য জয়ী দেখানো হচ্ছে। সেক্ষেত্রে কংগ্রেস এবং সিপিএম যদি জোট হতো বা আসন সমঝোতা হতো তাহলে অনেক ভালো জায়গায় থাকতো। কি বলবেন এটা নিয়ে? ব্যাপার হচ্ছে, আমরা চেয়েছিলাম বিজেপি এবং তৃণমূল বিরোধী ভোটের সমাহার করতে। আমাদের স্লোগান হচ্ছে, বিজেপি হাটাও দেশ বাঁচাও, তৃণমূল হাটাও রাজ্য বাঁচাও। এই দৃষ্টিভঙ্গিতেই আমরা বিজেপি তৃণমূল বিরোধী ভোটের সমাহার করার জন্য কংগ্রেসের সঙ্গে সিট শেয়ারিং করব, এই কথা আমরা বলেছিলাম। কংগ্রেস রাজি হয়েছিল এবং সিট শেয়ারিংয়ের ব্যাপারেতে অবশ্যই দেখতে হবে যে বামফ্রন্ট এবং কংগ্রেস তাদের তুল্যমূল্যে নির্বাচনী লড়াইতে অবস্থানটাকে বিচার বিশ্লেষণ করে আমাদের প্রার্থী করতে হবে। সেটা দ্বিতীয় অংশের আলোচনা। প্রথম অংশের আলোচনা ছিল যে আমরা বামফ্রন্টের জেতা 2টি আসন এবং কংগ্রেসের জেতা 4টি আসন, এই উভয় ক্ষেত্রে উভয়ে অনাক্রমণ চুক্তি করব, অর্থাৎ প্রার্থী দেব না। আমরা একটা কথা রাজ্য বামফ্রন্টে আলোচনা করে ঠিক নির্দিষ্ট করেছিলাম, দেয়ার শুড নট বি এনি মিউচুয়াল কন্টেস্ট এগেইনস্ট লেফট অ্যান্ড কংগ্রেস পার্টি, লেফট পার্টিজ অ্যান্ড কংগ্রেস পার্টি। অর্থাৎ বামফ্রন্টের 2টি আসনে কংগ্রেস প্রার্থী দেবে না, আর কংগ্রেসের 4টি আসনে বামফ্রন্ট প্রার্থী দেবে না। এরপর দ্বিতীয় আলোচনা, কোন আসন কংগ্রেস পেতে পারে। কিন্তু সেটা নিষ্পত্তি হওয়ার আগেই বামফ্রন্টের জেতা 2টি আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করে, ফলে ভেঙে যায়। এটা ভেঙে না গেলে
খারাপ হতো আমি তা বলছি না, ভেঙে না গেলে ভালো হতো, কিন্তু ভেঙে গেল। ভেঙে যাওয়ার জন্য তো আমরা দায়ী না, ভেঙে যাওয়ার জন্য আমরা দায়ী না। আবার আমি দেখলাম শোভনবাবু বলেছেন যে আমরা যেরকম বামফ্রন্ট আমাদের দুটি আসনে প্রার্থী দিয়েছে, আর আমরা ওদের দুটি আসনে প্রার্থী দিয়েছি, আমরা বামফ্রন্টের দুটো আসনে প্রার্থী দেব না। কোন আসনে প্রার্থী দেব না? বাঁকুড়া। সেখানে কংগ্রেসের শেয়ার কি ছিল 2014-তে? 1.89%, 2% ভোট। আর সেখানে বামফ্রন্টের 30%-এর উপরে ভোট। রোড শোয়ের মধ্য দিয়ে নয়াগ্রাম থানা এলাকায় প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন। পাতিনা, রামচন্দ্রপুর, দেউলবাড় এলাকায় প্রচার চালানো হয় এদিন। নয়াগ্রাম থানার উপর পাতিনা গ্রামের বাবা কুচনেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বীরবাহা সোরেন। শুক্রবার রোড শো করেন তিনি। এদিন উপর পাতিনা থেকে শুরু করে দেউলবাড়, রামচন্দ্রপুর, বড়ডাঙ্গা, ভালিয়াঘাটি, টোটাসাই, কলমাপুকুরিয়া, ছোট ঝরিয়া হয়ে খড়িকামাথানিতে শেষ হয় প্রচার। প্রায় 30 কিমি রোড শোতে ছিল গাড়ির লম্বা লাইন। এলাকায় এলাকায় প্রচার গাড়িতে প্রার্থী পৌঁছে যেতেই মানুষ কাছে টেনে নেন। জনসংযোগ করেন প্রার্থী। মানুষের কাছে গিয়ে আবেদন জানান উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করতে ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং শান্তি বজায় রাখতে তৃণমূল প্রার্থীদের সমর্থন করতে। এদিনের রোড শোতে উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা, বিধায়ক দুলাল মুর্মু, চূড়ামণি মাহাতো, তৃণমূল নেতৃত্ব উজ্জ্বল দত্ত, সঞ্চিতা ঘোষ সহ আরো অনেকে। ঝাড়গ্রাম লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জানাচ্ছেন। এই বর্ণাঢ্য র্যালিতে বীরবাহা সোরেনের সমর্থনে আপনাদের আরো কাছের মানুষ বিধায়ক দুলাল, মাননীয় সঞ্চিতা ঘোষ, মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন, সেই উন্নয়নের হাতকে শক্ত করতে আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের মানুষের যে সুখে শান্তিতে বাস করার উপযোগী করেছিলেন। আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন আমাদের এই সরকার আসার আগে যে কি হতো, লাশের পর লাশ পড়তো। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা সরকার আসার পরে আমাদের জঙ্গলমহল তথা আমরা মানুষ, সাধারণ মানুষ সুখে শান্তিতে বাস করছি। আপনারা সবাই এই শান্তি অব্যাহত রাখতে, উন্নয়নের হাতকে শক্ত করতে, মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্ত করতে এই জোড়া ঘাসফুল চিহ্নে ভোট দিন। এই জোড়া ঘাসফুল চিহ্নে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করুন। আমার জয় মানে আপনার জয়, আমার জয় মানে মাননীয় মুখ্যমন্ত্রীর জয়, আমার জয় মানে আপনাদের জয়। আসুন সবাই জাতি ধর্ম নির্বিশেষে এই জোড়া ঘাসফুল চিহ্নে। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী বীরবাহা সোরেন। বীরবাহা সোরেন আজকে আমাদের নয়াগ্রামে এসেছিলেন। নয়াগ্রামের পাতিনা থেকে শুরু করে বড়খাঁটি থেকে শুরু করে মলমের উপর দিয়ে, নয়াগ্রামের উপর দিয়ে জামরিয়াপাড় হয়ে খড়িকামাথানি পর্যন্ত প্রায় 50 কিলোমিটার রাস্তা, বহু মানুষের উপস্থিতি রাস্তায়। বহু মানুষ প্রার্থীকে ফুল দিয়ে, শঙ্খ বাজিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করেছেন, আশীর্বাদ দিয়েছেন এবং বহু মানুষকে সঙ্গে নিয়ে, বহু মানুষ, কয়েক হাজার মানুষকে সঙ্গে নিয়ে 50 কিলোমিটার রাস্তা তিনি প্রদক্ষিণ করেছেন এবং প্রতিটি জায়গায় তিনি বক্তব্য রেখেছেন এবং তিনি নিজেও যেমন খুশি হয়েছেন, এলাকার মানুষ ভীষণ খুশি হয়েছে। আর এই নির্বাচনে এইরকম কর্মসূচিতে সম্পূর্ণ আমরা নিশ্চিত হতে পারি যে এই নির্বাচনে প্রায় 3 থেকে 4 লক্ষ ভোটের ব্যবধানে তিনি জিততে চলেছেন বীরবাহা সোরেন, ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র। বেশ কিছু দেরিতে প্রচারে নামলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শম্ভু চট্টোপাধ্যায়। মেদিনীপুর শহরে জোড়া মসজিদ মাজারে প্রার্থনা করে প্রচার শুরু করেন দলের প্রার্থী সহ কর্মী সমর্থকেরা। অনেকটা পরে হলেও মেদিনীপুর লোকসভা কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রচারে নামলেন মেদিনীপুর লোকসভার কংগ্রেস প্রার্থী শম্ভু চট্টোপাধ্যায়। দেরিতে প্রার্থী ঘোষণা হওয়ার ফলে কংগ্রেস নেতারা সেভাবে প্রচারে বের হননি।
4 দিন আগে সেই ঘোষণা হওয়ার পর শুক্রবার মেদিনীপুর শহরের জোড়া মসজিদ মাজারে কর্মীরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রার্থনা জানিয়ে মেদিনীপুর লোকসভাতে প্রচার শুরু করলেন। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মানস ভূঁইয়া এবং বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ। কংগ্রেস প্রার্থী শম্ভু চট্টোপাধ্যায় জানান, বিরোধী প্রার্থী যেই হোক না কেন, মানুষের কাছে আমাদের দলের গ্রহণযোগ্যতা যদি থাকে তবে আমি জিতব নিশ্চিত। তাই দলের সম্মান রক্ষার প্রার্থনা জানিয়ে আমার প্রচার শুরু করলাম। আজ থেকে কি প্রচার শুরু করলেন? আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করা। একটা সাইড ফাঁকা করে দাও তো ভাই। বলুন কি শুরু করলেন? আমরা প্রচার যখন থেকেই প্রার্থী হয়েছে তখন থেকেই প্রচার শুরু হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে আমাদের প্রচারের কাজ শুরু হলো। আমরা আমাদের দলের সর্বস্তরের নেতৃত্ব, কর্মী, বন্ধু, অভিভাবক, আমরা সবাই মিলে আজকে এই প্রচারের কাজ শুরু করলাম এবং সবাই একাত্ম হয়ে আমাদের দলের সম্মান রক্ষা করার জন্য যে লড়াই, দল আমাদেরকে যে দায়িত্ব দিয়েছে, আমরা সুচারুভাবে পালন করার চেষ্টা করব। আপনার অপোজিটে রয়েছে দিলীপ ঘোষ ও মানস ভূঁইয়া, কিভাবে আমার অপোনেন্ট কে আছে আমি জানি না। মানুষের কাছে আমার যদি কোনো গ্রহণযোগ্যতা থাকে, আমাদের দলের যদি কোনো গ্রহণযোগ্যতা থাকে, আমি বিশ্বাস করি বিরুদ্ধে যেই থাকুন না কেন মানুষ শেষ কথা বলবেন, মানুষই বিচার করবেন। আজকে কি করলেন এখানে? আজকে আমরা সবাই প্রার্থনা জানালাম যেন আমাদের দলের সম্মান অটুট থাকে, এই বিষয়টাই আজকে। প্রচারের কোন কোন দিকগুলো তুলে ধরবেন? প্রচারের মুখ কি আছে? প্রচারের প্রথম মুখ বেকার যুবকের কর্মসংস্থান চাই। আর্থিকভাবে যে কেলেঙ্কারির সঙ্গে কেন্দ্র এবং রাজ্য সবাই যুক্ত রয়েছে, সেই কেলেঙ্কারি মুক্ত ভারতবর্ষ করতে চাই এবং গোটা ভারতবর্ষে জুড়ে যে অস্থিরতা চলছে, এই অস্থিরতা দূর করতে চাই। গ্রামগঞ্জে দেশে মহিলাদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তাহীনতায় ভুগছে আমাদের দেশের বহু মহিলা। তাদের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আমাদের সার্বিকভাবে লড়াই থাকবে এবং ভারতবর্ষের সার্বিক বিকাশের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে যে সংগ্রাম করে গেছে, যে লড়াই চালিয়ে গেছে, মধ্যখানে কিছু অপরিণামদর্শী রাজনৈতিক দলের ক্ষমতায়নের কারণে আজকে ভারতবর্ষকে পিছিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে ভারতের ঋতগৌরব আমরা পুনরুদ্ধার করব। কবির ভাষায় ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে, এই স্লোগান সামনে রেখে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস লড়ছে, আমরাও মেদিনীপুরে সেই স্লোগান নিয়ে লড়ব। কত ভোটে জিতবেন আশাবাদী? শোন, ভোটে কত জেতার ব্যাপারটা, কত সংখ্যাটা বলতে পারবো না, তবে আমি জিতবো এই আশা আমাদের দলের প্রত্যেকের মনের মধ্যেই জেগেছে। আজকে সাধারণ মানুষ যেভাবে আমাদের সঙ্গে এসেছে, আমাদের দলের সবাইকে নিয়ে জেতার লড়াইতে আমরা অবতীর্ণ হয়েছি এবং আমরা মনে করি আন্তরিকভাবে আমাদের যে লড়াই, সে লড়াই আমাদের জয় নিশ্চিত। কাঁথিতে বিনা অনুমতিতে মিছিল করার কারণে পুলিশের রুজু হওয়া মামলায় শুক্রবার কাঁথি আদালত থেকে জামিন নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তার অভিযোগ, পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে, তাই মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। গত ডিসেম্বরের 30 তারিখে কাঁথিতে বিজেপির একটি মিছিল হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব রাহুল সিনহা। জানা যায়, মিছিলের কোনো অনুমতি না থাকার কারণে একটি মামলা রুজু করা হয় পুলিশের পক্ষ থেকে। তারই পরিপ্রেক্ষিতে রাহুল সিনহার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল কাঁথি আদালত। শুক্রবার কাঁথি আদালতে হাজির হয়ে জামিন নিলেন রাহুল সিনহা। আদালত থেকে বেরিয়ে রাহুল সিনহা অভিযোগ করে বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপিকে ভয় পাচ্ছে, তাই বিভিন্ন জায়গায় তাদের মিথ্যাভাবে ফাঁসিয়ে বিভিন্ন মামলায় জড়ানো হচ্ছে। তার দাবি, তিনি বিজেপির প্রার্থী হয়েছেন, তাই এদিন কাঁথি আদালতে আসেন জামিন নেওয়ার জন্য। অপরদিকে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক কনিষ্ক পণ্ডা বলেন, আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব প্রশাসনের, তৃণমূলের নয়। ভূপেন্দ্র কুমার সিনহা লেট। এই রাজ্যে তো আপনি জানেন, সাধারণ মিছিল করতে গেলেও এখানে নানা রকম কেসের শিকার হতে হয়। তৃণমূল কংগ্রেস বিজেপিকে এত ভয় পাচ্ছে
যে কাঁথির বুকে একটা মিছিল করেছিলাম, সেই মিছিলে আমাদের বিভিন্ন নেতাদের নামে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলাতে আজকে এলাম জামিন নিতে। তার কারণ আপনি জানেন যে আমি ক্যান্ডিডেট, আর সেই কারণে ক্যান্ডিডেট হলে জামিনের দরকার আছে, সেই জন্য নমিনেশনের আগে সেই কারণের জন্য এলাম। ম্যাজিস্ট্রেট সাহেব জামিন মঞ্জুর করলেন। অতএব এটাও মানুষ দেখলো এবং মানুষ জানবে যে এই রাজ্যে গণতান্ত্রিক অধিকারকে কিভাবে খর্ব করছে তৃণমূল কংগ্রেস, আইনকে অপব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। 6 মাস আগে, কবে 30 ডিসেম্বরের মিছিল। 30 ডিসেম্বর কাঁথি শহরের ওপর দিয়ে মিছিল করে কাঁথি বাস স্ট্যান্ডে যাওয়া হয়েছিল। এই একটা মিছিলের কারণে তারা ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেছে। না না, মোটরসাইকেল না, পায়ে হাঁটা মিছিল ছিল, পদযাত্রা ছিল। সেই হ্যাঁ, পারমিশন আগে থেকে বলা ছিল, সব কিছু করা ছিল। ব্যবহার অপব্যবহার কারুর কাছ থেকে আমাদের শিখতে হয়। আর আমরা কোনো রাজনৈতিকভাবে উনার সঙ্গে ব্যবহার কোনোদিন খারাপ করিনি, আগামী দিনেও করব না যদি উনি না চান। আর প্রশাসনিক ব্যাপারটা টোটালটাই হচ্ছে গিয়ে প্রশাসনের মাধ্যমে। তিনি আজকে যে কথাটা বলেছেন সেই কথাটা তিনি নির্বাচন কমিশনকে বলুন যে ঘটনা এই, আমাকে এইভাবে ফাঁসানো হয়েছে। তো সুতরাং এক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। আর তিনি তো উনার প্রার্থী কাঁথির অলরেডি শুরু করে দিয়েছেন, যে মন্দিরে ঢাক বাজিয়ে বলে দিয়েছেন যে এবারে ভোটে যেরকম চড়াম চড়াম ঢাক বাজানো হবে। সুতরাং এখান থেকে পরিষ্কার যে অমিত শাহ যে নিদর্শনটা দিয়ে ভোট প্রক্রিয়া কাঁথিতে শুরু করেছিল সেই প্রক্রিয়াটাকে রানিং রাখে। তার জন্য রাজনৈতিকভাবে প্রতিহত করার জন্য আমরা নিশ্চিতভাবে চেষ্টা করব। সানন্দা নিউজ এখন ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর প্রেস করুন ঘন্টি বেল। পেয়ে যান প্রতিদিনের স্থানীয় সংবাদ আপনার মোবাইলে। আপনার কথা, আপনার খবর, আমাদের সংবাদ পরিবেশনে। দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না। ভোট বাজারে খাওয়া দাওয়ার ব্যাপারে নানান নিদান দিচ্ছেন রাজনৈতিক নেতাকর্মীরা। এবার অনুব্রত মণ্ডলের নকুলদানা থেকে বিজেপির ডাবের জল সবকিছুরই বিশ্লেষণ করে দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। একটি রিপোর্ট। ভোট বাজারে খাওয়ার নিয়ে নানান বিধান উঠে এসেছে। নকুলদানা থেকে করলা, ডাবের জল থেকে নুন, আবার তুলসী পাতা কিংবা তেঁতুল জলের কথাও উঠে এসেছে। খাদ্য নিয়ে রসিকতা চলছে নির্বাচনী প্রচারে, আর তা নিয়েই মেতেছেন রাজনৈতিক নেতাকর্মীরা। এবার নকুলদানা থেকে ডাবের জল সব কিছুরই বিশ্লেষণ দিলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস ভূঁইয়া। অনুব্রত মণ্ডলের নকুলদানা খাওয়ানোর প্রসঙ্গে ইতিমধ্যেই নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। পরবর্তীতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ করলার রস খাওয়ানোর কথা বলেছেন বিরোধীদের। এ প্রসঙ্গে এবার বিজেপি পাল্টা দিয়েছে। তাদের বক্তব্য, বিরোধীদের ডাবের জল খাওয়ানো উচিত। আবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী মানস ভূঁইয়া, তার বিরোধী বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ প্রসঙ্গে তার বক্তব্য ছিল তুলসী পাতা আর তেঁতুল জলের। তার বিশ্লেষণ ছিল তুলসী পাতায় শুদ্ধ হবে মুখের ভাষণ, আর তেঁতুল জলে পেট পরিষ্কার হবে বিরোধী প্রার্থীর। বিভিন্ন ধরনের খাবার ভোট বাজারে উঠে এসেছে নেতাকর্মীদের মুখে মুখে। পেশায় চিকিৎসক ডাক্তার মানস ভূঁইয়া অবশ্য খাওয়ার নিয়ে বিতর্কের কিছুই দেখছেন না। তার মতে করলার রস ব্লাড সুগারের মতো মারণ ব্যাধি নিয়ন্ত্রণ করে। নকুলদানার বিশ্লেষণ স্বয়ং অনুব্রত মণ্ডল না দিতে পারলেও মানস ভূঁইয়ার দাবি নকুলদানা গ্লুকোজের সাবস্টিটিউট। এমনকি বিজেপির ডাবের জল খাওয়া নিয়েও আপত্তি নেই ডাক্তার মানস ভূঁইয়ার। তার স্পষ্ট বক্তব্য, ভোট বাজারে শরীর সুস্থ রাখতে গেলে খেতে হবে ডাবের জল, গ্লুকোজ আর ইলেকট্রল। প্রয়োজনে পান্তা ভাতও খাওয়া যেতে পারে। প্রয়োজনে বিরোধীদেরও খাওয়ানোর কথা বলেছেন এদিন তিনি। মোটের ওপর ভোট বাজারে খাওয়ার নিয়ে বিতর্ক যতই হোক না কেন, তা যে অত্যন্ত প্রয়োজনীয় এমনটাই মনে করছেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মানস রঞ্জন ভূঁইয়া।
ব্যানার্জিকে প্রাণ দিয়ে দুহাত ভরে ভালোবাসতে হয় এবং বলতে হবে, দিদি মমতা ব্যানার্জি তুমি এগিয়ে চলো, ভারতবর্ষের নেতৃত্ব দাও, আগামী দিনে দেশের নেতৃত্ব দাও। বিজেপি এমন একটা দল, আমি কোন প্রার্থীর সম্বন্ধে কথা বলবো না, আমি একজন প্রার্থী, কিন্তু যে দল হিন্দু মুসলমানের তফাৎ করে, মন্দির মসজিদের বিভেদ করে, রাম রহিমকে আলাদা করে, প্রশ্ন করে তুমি হিন্দু না তুমি মুসলমান, তুমি জৈন না তুমি খ্রিস্টান, তুমি রাম না তুমি রহিম, কি বিপজ্জনক খেলা। আমার 2 টাকা কেজি ধান থাকবে কিনা, কন্যাশ্রী থাকবে কিনা, সবুজ সাথী থাকবে কিনা, স্বাস্থ্য সাথী থাকবে কিনা, তার নির্বাচন। পানীয় জলের টাকা কেটে দিয়েছে, চকচকে রাস্তা করছেন মমতা, সেই টাকা কেটে দিয়েছে। 100 দিনের কাজ সব চাইতে 1 নম্বরে কোন রাজ্য? মমতা ব্যানার্জির বাংলা, ভারতবর্ষে। 2600 কোটি টাকা, 2600 কোটি টাকা এখনো পেমেন্ট করেনি কেন্দ্রের সরকার। প্রধানগুলো লাটাফাটা হচ্ছে, ভিডিওগুলো ছোট। করলা হচ্ছে ব্লাড সুগার কমায়, পেট পরিষ্কার করে, পাকস্থলী এবং অন্ত্রনালী ঠান্ডা রাখে। আর নকুলদানা তো জানেন এক প্রকার গ্লুকোজেরই সাবস্টিটিউট, মিষ্টি। ভগবান কৃষ্ণকে দেওয়া হয়, নাড়ুগোপালকে দেওয়া হয়। তো গরমের সময় যদি কর্মীদের একটু গ্লুকোজের সাবস্টিটিউট নকুলদানা কেউ দেয়, সেটা নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে জানি না। ভোটবাজারে আপনার দাওয়াই কি? ডাবের জল খান, গ্লুকোজ খান, ইলেকট্রল খান, আর ভাত জলে ফেলে লেবু দিয়ে নুন দিয়ে ঠান্ডা করে একটুখানি খান, আর ডাব যত পারেন খান। বিরোধীদের খাওয়াবেন? কেউ খেতে চাইলে খাওয়াবো, 12 তারিখের পর খাওয়াবো। কেউ খেতে চাইলে অবশ্যই খাওয়াবো, তবে আবার খাওয়াতে গেলে কটূক্তি করবেন, মনে ব্যথা লাগবে। ঠিক আছে। ওড়িশা সীমান্ত দাঁতনে ফের গাঁজা ভর্তি গাড়ি আটক করল পুলিশ। প্রতিদিনের মতো দাঁতনের হাসিমপুরে নাকা চলছিল বৃহস্পতিবার, তাতেই ধরা পড়ে একটি গাড়ি। পুলিশ জানিয়েছে ডিকি থেকে 1 কুইন্টাল 20 কেজি গাঁজা পাওয়া গিয়েছে। রাজ্য ও ভিন রাজ্যে পাচার করা হচ্ছিল এই গাঁজা। পাচারে যুক্ত গাড়ির চালক ও এক মহিলাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম মোহাম্মদ মাজেরউদ্দিন ও শনি দেবী। এদের বাড়ি কলকাতার বেলগাছিয়া ও রাঁচির নিউ অমরাবতী কলোনিতে। গাড়িটিকে আটক করেছে পুলিশ। শুক্রবার ধৃতদের মেদিনীপুর আদালতে তোলা হবে। তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারীর গাড়ির ধাক্কায় আহত হল এক পথচারী। দুর্ঘটনাটি ঘটেছে কাঁথি থেকে তমলুক যাওয়া রাস্তা দইসাইয়ের কাছে। আহত ব্যক্তি সুজিত পাত্রকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী দিব্যেন্দু অধিকারীর গাড়ির ধাক্কায় আহত হলেন এক পথচারী। ঘটনাটি ঘটেছে দইসাইয়ের কাছে। শুক্রবার বিকেল 4টে নাগাদ দিব্যেন্দু অধিকারী যখন কাঁথি থেকে তমলুকের দিকে রওনা দিয়েছিলেন, সেই সময় দইসাইয়ের কাছে এক পথচারী মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন। দিব্যেন্দু বাবুর গাড়ি সেই পথচারীকে হঠাৎ ধাক্কা মারে। পথচারীর নাম সুজিত পাত্র। আহত সুজিত পাত্রকে চিকিৎসার জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সুজিত পাত্রের বাড়ি নাচিন্দাতে। দীপেন্দু অধিকারী গাড়ি এসেছিল, দেখে আমি দাঁড়িয়েছিলাম। দীপেন্দু অধিকারী ড্রাইভার আমাকে হ্যান্ডেলে মারে, যার জন্য আমার ফ্যামিলি ছিল, রাস্তাতে পড়ে গিয়েছিলাম। দীপেন্দু অধিকারী দাঁড়িয়েছিল, দেখে বললো সঙ্গে সঙ্গে একে চিকিৎসা চালাও। তুমি দাঁড়িয়েছিলে? হ্যাঁ দাঁড়িয়েছিলাম। বাইক না সাইকেল? বাইক।
একদা লাল দুর্গ হিসেবে পরিচিত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি, মুখবেড়িয়া, ভগবানপুর রাজ্যে পালাবদলের পর ধীরে ধীরে বামেদের শক্তি ক্রমশ হ্রাস হতে থাকে। এমনকি গত পঞ্চায়েত নির্বাচনে এই সমস্ত জায়গায় বেশিরভাগ আসনে প্রার্থী দিতে পারেনি বামেরা। সেই পটাশপুর, মুখবেড়িয়া ও ভগবানপুরে বিস্তীর্ণ এলাকায় মিছিল ও বাড়ি বাড়ি প্রচার করলেন বামফ্রন্ট প্রার্থী পরিতোষ পট্টনায়ক। প্রচারে উপস্থিত ছিলেন বিষ্ণুহরি মান্না, চিত্ত দাস, সুব্রত মহাপাত্র প্রমুখ। কাঁথি লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী পরিতোষ পট্টনায়ক বলেন, শাসক দলের সন্ত্রাসের কারণে দীর্ঘদিন এলাকার মানুষ তাই অবরুদ্ধ অবস্থায় ছিলেন। এমনকি নির্বাচনে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বাধা দেওয়া হয়েছে। তৃণমূলের শাসনে দিকে দিকে পঞ্চায়েত দুর্নীতি এবং স্বজনপোষণ, তোলাবাজের বিরুদ্ধে এলাকায় মানুষ মুখ খুলতে শুরু করেছে। এই নির্বাচনে তৃণমূলের একমাত্র হাতিয়ার সন্ত্রাস, আর এই সন্ত্রাসকে মোকাবিলা করে মানুষ এবারের নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করবেন। লোকসভায় প্রার্থী কমরেড পরিতোষ পট্টনায়ককে কাছে আগ্রহী করার চিহ্নে বোতাম টিপে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। বিজেপির নির্বাচনী প্রচারের দেওয়াল কাদা দিয়ে মুছে দেওয়ার অভিযোগ উঠল। বৃহস্পতিবার রাতে এগরা ১ নম্বর ব্লকের পাঁচরোল অঞ্চলের ১৬১ নম্বর বুথে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লিখনে কাদা লেপে দেয় তৃণমূল। এমনই অভিযোগ তুলেছে বিজেপির দাবি, রাতেই তৃণমূলের লোকজন এই কাজ করেছে। দেওয়ালে লেখা প্রার্থী দিলীপ ঘোষের নাম এবং প্রতীক মুছে দেওয়া হয়েছে কাদা দিয়ে। এমনই অভিযোগ করেছেন বিজেপির বুথ সভাপতি। শুক্রবার এই নিয়ে নির্বাচন কমিশন ও এগরা থানায় বিজেপির তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে বলেই জানা গিয়েছে। জনতা পার্টির আমি সভাপতি হব। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে গতকাল রাত্রে ঠিক সন্ধ্যা 7টার সময় আমরা একটা ওই বিজেপি পার্টির কর্মী সভার আয়োজন করেছিলাম। তো কর্মী সভা আমাদের রাত 9টা পর্যন্ত চলার পর আমরা সভা শেষ করে বাড়ি চলে যাই। তারপর কাল রাত্রে 9টার পরে ঘটনাটা ঘটেছে। বিজেপির দুষ্কৃতীরা মানে গুন্ডা বাহিনী দ্বারা রাত্রে নম্বর বুথে একটা বুথ মিটিং ছিল, সেটা আমরা সন্ধ্যা 6টার সময় শুরু করি। এটা 9টা সাড়ে 9টার দিকে ওটা শেষ হয়। শেষ হওয়ার পরে যে যার সব বাড়ি চলে যায়। বাড়ি যাওয়ার পরে এখানে আমাদের কিছু টিএমসির গুন্ডা বাহিনী আছে যারা মানে চাইছে যে বিজেপিকে যেভাবে করে বসানোর চেষ্টা। তাই এরা রাতে অন্ধকারে দেওয়ালটাকে দিলীপ ঘোষের যে আমাদের প্রার্থী ছিলেন ওনার দেওয়ালটা কাদা প্রলেপ দিয়ে ওটাকে মোছার চেষ্টা করেছেন। আর কিছু দু একটা ব্যাপারটা আমার তো কোনো জানা নাই, আমার যতদূর সম্ভব ওটা নিজেদের গোষ্ঠী কন্দলে এই সমস্ত ঘটনা করেছে। কারণ ওখানে আমাদের দলের নির্বাচিত মেম্বার টোটাল সমর্থকটাই আমাদের 10 জন, যদিও তাদের মধ্যে আছে শুনেছি মিটিং হয়েছে। ওটা নিজেদের ওই ভাগ বটগাড়া নিয়ে গন্ডগোল, ওতে নিজেরাই কাদা ছোঁড়াছুঁড়ি করে ওই পাল্টা অভিযোগটা আমাদের দলের নামে বদনাম করার একটা কৌশল হবে। এবং আমরা যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী নেতৃত্বে আমার অঞ্চলে যেভাবে আমরা উন্নয়নটা করেছি, সেই উন্নয়নে দুই একটা যে ছিটে ফোটা বিজেপি আছে তারা দিশেহারা। তাই তারা একটা ভোটের হাওয়া তোলার জন্য আমাদের দলের বিরুদ্ধে সমস্ত মিথ্যা অভিযোগ করছে।
সংবাদ এ পর্যন্তই। নমস্কার, দেখতে থাকুন সানন্দা নিউজ, খবর যেখানে থেমে থাকে না।